আমি তো পুলিশে চাকরি করেছি, ইন্টেলিজেন্সে আমি জোগাড় করেছি, খবর নেই বাই করি, আরো খারাপ রেজাল্ট হবে, মানে 30-এর নিচে নেমে যাবে। সেখান থেকে কত পারে 7টা সিট। এবার কথা হলো যে 26-এ যদি 30-30-30-এর জায়গায় দাঁড়িয়ে যায় এসে, তখন কি আমার মনে হয় যে সেন্ট্রালের যারা নেতারা আছে তাকে শুভেন্দুকে ঘাড়ে বয়ে নিয়ে দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী, কোনো ইম্প্যাক্ট নেই। দেখুন, একটা প্রাইম মিনিস্টার এলে সে যে পার্টি থেকে নির্বাচিত হচ্ছে, পুরো ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, তাকে সম্মান করতে ইচ্ছে করে, তাকে বলে যে না অনারেবল প্রাইম মিনিস্টার আমরা বলি, ঠিক আছে, অনারেবল প্রাইম মিনিস্টার আমরা বলছি, চেয়ারটাকে আমরা মানে মূল্য দিচ্ছি। কিন্তু এই যে লোকটা বসে আছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি এমএলএ বলা ভুল, আইপিএস হুমায়ুন কবির, মানে হুমায়ুন কবির নামে আরেকজন আছেন, তিনিও আমার খুব পরিচিত ভালো। বিষয়টা হচ্ছে বর্তমানে বাঙালি সংকটে, মানে আমরা একটা সময় শুনেছি ধরুন আসামে সেই নেলি গণহত্যা বা বঙ্গভঙ্গের সময় বিশেষ করে বাঙালিকে টার্গেট ব্রিটিশ থেকে শুরু করে আজকের দিনে বিজেপি পর্যন্ত একদম ট্র্যাডিশন চলছে। যে হঠাৎ করে আবার বাঙালি বিষয়টাকে নিয়ে কেন বিজেপি টার্গেট করছে বলে মনে হয়? এটা কিছুই না, 26-এ একটা ভোট আছে, বাঙালিদের প্রেসার রাখতে চাইছে। অন্যান্য জায়গাতে টাকা পয়সা দিয়ে এমএলএ কিনে সেখানে অনেক জায়গাতেই গদি আপনি উল্টে দিয়েছে, আপনি জানেন। বাংলায় পারছে না, সে বাংলায় পারছে না। আর বাংলায় গতবারে খুব 21 সালে 200 পার বলে খুব চিৎকার করেছিল, দিয়ে সোনার বাংলা গড়বে, ডবল ইঞ্জিন সরকার করবে। ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে কি সোনার ইউপি গড়েছে বা সোনার মহারাষ্ট্র গড়েছে? এই মহারাষ্ট্র তো এখন আছে, কি আপনার রাজস্থান কি মধ্যপ্রদেশ কি উত্তরাখণ্ড, বিহারও শেষ মুহূর্তে, বিহার অব্দি সবগুলোতেই খারাপ অবস্থা। দেশের আইন শৃঙ্খলাও খুব খারাপ, আর মানুষ খুব আনহ্যাপি। আপনি যদি সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন যে সাধারণ লোক থেকে আরম্ভ করে বিজেপিরও লোক, সেই ওদের একটা স্বামী, কি স্বামী জানো, মানে সব থেকে শিক্ষিত বিজেপির মধ্যে পুরনো লোক, শিক্ষিত মানুষ, তিনি তো আছেনই। ইভেন নীতিন গাডকারিও ধারে ধারে এবং অন্যান্য যারা নেতা আছেন অনেকেই বলছেন যে এই ধরনের যে টোটাল যে ভারতবর্ষের অবস্থাটা আছে, যে পোলারাইজেশন রিলিজিয়াস গ্রাউন্ডে, এইটাকে কেউ ভালোভাবে দেখছে না। এবং এছাড়াও আপনি দেখুন 2014 সালে যখন এসেছিল, আমরা বিরোধিতা করি, আমি তো পুলিশ চাকরিতে ছিলাম, আমার বিরোধিতা করার কথা নেই, কিন্তু অনেকেই বিরোধিতা করেছিল, ঠিক আছে, কংগ্রেস, তৃণমূল বা অন্যান্য পার্টি যেগুলো রিজনাল পার্টি যেগুলো আছে সেগুলো বিরোধিতা করেছিল। কিন্তু কোথাও না কোথাও একটা আশা ছিল যে সময় অলমোস্ট মনমোহন সিং গভর্নমেন্ট একেবারে এতে চলে এসেছিল, বিভিন্ন ধরনের করাপশন দুর্নীতি, মনমোহন সিং করাপ্ট ছিলেন একদমই কেউ বলবে না, কংগ্রেস পার্টির ডাইরেক্টলি যারা ছিলেন তারা ছিলেন, তাদের সঙ্গে অ্যালি যেগুলো ছিল তারা অনেকে করাপশনে ঢুকে গেছিলেন, মানে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু খুব সাড়া জাগিয়ে এবং আশা জাগিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী। প্রথমে পেট্রোল পণ্যের দাম আর কি, গ্যাস ফ্যাস থেকে পেট্রোলের দাম, ডিজেলের দাম এগুলো বলেছিলেন কমিয়ে দেবেন। তখন স্মৃতি ইরানি আপনি জানেন গ্যাসের ইয়ে নিয়ে, সিলিন্ডার নিয়ে তিনি নানা কথা বলেছিলেন। হ্যাঁ, তো সেই 400 জায়গায় মাঝখানে তো 1200 হয়েছিল, এখন এসে 900 দাঁড়িয়েছে। তো পেট্রোলের দামও আপনি জানেন 55-60 টাকা 61 টাকা ছিল, ডিজেলের দাম এটা ছিল। সব থেকে বড় যেটা আমাকে হন্ট করে যে হচ্ছে যে এই যে 2 কোটি লোকের চাকরি করে দেবে, এটা মানুষকে স্বপ্ন দেখানো, ঠিক আছে, যে আমরা 2 কোটি যুবক যুবতীদের আমি চাকরি করে দেবো, সেইটা কোথায় দাঁড়িয়েছে? 11 বছরে তো আমরা 22 কোটির চাকরি হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বেসিক নিড বা বেসিক দাবি মানুষের, সেগুলো নিয়ে যেমন কংগ্রেসকে যেভাবে আক্রমণ করেছিলেন 2014 আগে এই নরেন্দ্র মোদী, সেই বক্তব্যগুলো ভিডিওগুলো আপনি দেখবেন, মনে হবে একদম পারফেক্ট বিরোধী, একদম প্রত্যেকটা জায়গাতে উনি ফেলিওর, এবং নিজে কিন্তু সেই ক্ষেত্রে সব থেকে বেশি ফেলিওর। কংগ্রেস কিন্তু এত ফেলিওর ছিল না। কংগ্রেসের যেগুলো ছিল ওদের অ্যালাই যেগুলো সেগুলো কিছুটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছিল, অভিযোগ ছিল দুর্নীতির, বা ওদের মধ্যে কিছু ডিসপুট তৈরি হয়েছিল। এটা ঘটনা যে কিছুটা একটা স্টেলমেট টাইপের তৈরি হয়েছিল। বাট সাবসিকুয়েন্টলি যখন এলো নরেন্দ্র মোদী, তখন সাংঘাতিক সারা যায়। প্রত্যেকটা যা করেছে সবকটাই দেখবেন যে ওর কয়েকজন বন্ধুদের জন্য করেছে, এবং যারা চুরি চামারি করে, যারা কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা চুরি করে যারা পালিয়ে গেছে, যারা ফিউজিটিভ হয়ে গেছে আজকে, যারা ভগড়া হয়ে গেছে, তারা দেখবেন সবই ওই গুজরাটের বেশি, এবং সব মোদির বন্ধু। হ্যাঁ, সে আপনি মেহুল চোস্তিকে বলুন, সে ললিত মোদী বলুন, কিংফিশারের মাল্লিয়াকে বলুন, বিজয় মাল্লিয়াকে বলুন, বা আপনি যারা ওখানে সব ছিল, বিজয়ের কি সব ছিল, সব নামগুলো আমার যতীন
যাই হোক, তো ওখানে 26-27 জন আছে, এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে সব পালিয়েছে। এটা গেল। এখনো তিনি নির্লজ্জভাবে যেভাবে আদানিকে সাপোর্ট করে যাচ্ছেন বিভিন্ন ইস্যু, সেগুলো খুব মারাত্মক। তার মধ্যে দেখুন, এর মধ্যে উনি অনেকগুলো আইন এনেছিলেন, যেটা হচ্ছে কৃষক আইন। কৃষক আইনের ক্ষেত্রে দেখুন যে কৃষকরা এমন তাকে রগড়ে দিল, প্রায় 700-750 কৃষক মারা গেছে আন্দোলন করতে গিয়ে। এরা বহুদিন রাস্তায়, বলে বছর খানেক রাস্তায় পড়েছে, থেকে এমন একটা জোরদার আন্দোলন করলো যে বাধ্য হলো তার যে অ্যাক্টটাকে, যে বাতিল করতে। এগ্রিকালচার অ্যাক্ট ছিল, সেগুলোকে বাতিল করতে, রোল ব্যাক করতে। তখন দেখলেন ওরা জমি টমিগুলো পাচ্ছে না, তাহলে বন্ধুদের দিকে কথা দেওয়া হয়ে গেছে, তারা তো বিজনেস থাকবে। তখন তারা ওয়াকআপকে নিয়ে পড়লো। ওয়াকআপ সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। ওয়াকআপ তো সাংঘাতিকভাবে বিরোধিতা করেছে সবাই মিলে। করার পরও উনি গায়ের জোরে এটা, যে কনস্টিটিউশনাল যদি আপনি আর্টিকেল 15 পড়েন বা 26 পড়েন, এই 26 আর্টিকেলটা বলুন, 26 আর্টিকেলে যে 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 এসেন্সটা রয়েছে আর কি, কমপ্লিটলি ভায়োলেশন আর কি। এই যে ওয়াকআপ আইন যেটা করেছে, এটা কমপ্লিট ভায়োলেশন অফ আর্টিকেল 26 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এইগুলো তো আছেই, এগুলো ছেড়ে দিন। তারপরে দেখুন, ওর সবসময় হচ্ছে একটা ধর্মীয় বিভাজন। ধর্মীয় বিভাজন করতে গিয়ে আপনি সেই প্রথম শুরু করেছিল যে গোরক্ষা করবো। গোরক্ষাদের তাণ্ডবে কত মুসলমানকে যে পিটিয়ে মেরেছে তার কথা। শুধু মুসলমান না, অনেক আদিবাসী দলিত গেছে, এমনকি হিন্দু ব্রাহ্মণ ছিল। আদিবাসীরা ওখানে একটা গরুর চামড়া ছাড়িয়েছিল, তাকে পিটিয়ে মেরে দিল। এবং হরিয়ানাতে তো একটা ওই হিন্দু ব্রাহ্মণ ছেলেকে পিটিয়ে মেরে দিল। এখন উত্তরপ্রদেশে একজন প্রিন্সিপাল, একটা স্কুলের প্রিন্সিপাল, সে বলছে যে चमार का लड़का अगर पढ़ाई करने आ गया, हाँ, तो गोबर कौन उठाएगा, গরু কোন চড়ায়। এখনকার যুগে দাঁড়িয়ে এটা শুনতে এইটা, এই যে মাথাটা, এখনো আপনি উত্তরপ্রদেশে যদি যান, ওখানে দেখবেন যে দলিত সম্প্রদায়ের মানুষ, তারা ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেতে পারবে না। কোনো ব্রাহ্মণ পাড়া বা রাজপুত পাড়া বা এদের ভিতর দিয়ে বিয়ে করতে যেতে পারবে না। তাদের কলে থেকে জল নিতে পারবে না। এখনো রয়েছে সেই কাস্টিজম। যে কাস্টিজম সব থেকে হিন্দু ধর্মের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকারক হচ্ছে এই কাস্টিজম। ঠিক আছে, অনেক লোক যে হিন্দু ধর্ম থেকে মুসলিমে চলে এসেছে, কনভার্ট হয়েছে, তার কারণটাই হচ্ছে এটা। আর 560 বিসি বা 555 বিসি, এই মধ্যে দেখবেন 550 বিসির আশেপাশে দুটো ধর্ম আসে, একটা বৌদ্ধ ধর্ম, একটা জৈন ধর্ম। তো কারণটা কি? এই হিন্দু ধর্মের শর্টকামিং যেগুলো ছিল, সেইগুলোকেই ওরা চেয়েছিল। গৌতম বুদ্ধ তো ভগবানই মানতেন না, উনি ভগবানের বিশ্বাস করতেন না। উনি ওনার এ নিয়ে নৈতিক অনেক জিনিস, তারপরে জৈনদের ক্ষেত্রে দেখুন, এই যে কাস্টিজম, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের সব অনেক জিনিস ভালো, ভালো ভালো জিনিস রয়েছে, তার মধ্যে এই কাস্টিজমটা হচ্ছে সবথেকে খারাপ। কারণ মানুষ যদি তৈরি করে থাকে, আমরা ধরে নিই যে ভগবান তৈরি করেছে, অলমাইটি আল্লাহ গড, যেই সে তৈরি করেছে, কিন্তু এই যে বিভিন্ন জাতি তৈরি করা, কাস্টের ডিভিশন, সেটা আপনি জিওনিস্ট মানে জিউসদের বলুন, ইসলাম বলুন, খ্রিস্টান বলুন, বা আমাদের এখানে পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই, অন্য কোনো ধর্মে নেই এরকম। এই এত, হ্যাঁ, অন্যান্য ধর্মগুলোতে এই হিন্দু ধর্ম তো ছোঁয়াছুঁই এবং আনটাচেবিলিটি, যেটা মানে এইরকম ধরনের এত মারাত্মকভাবে কোথাও নেই। আর সেটাকে আমরা এখন, মানুষ বদ্ধ হয়েছে, শিক্ষিত হয়েছে, সভ্য হয়েছে, এখন কিন্তু মানুষ এটাকে ওভারকাম করেছে এবং বেরিয়ে আসছে ওর থেকে। কিন্তু এখনো আপনি ইউপিতে যান, মধ্যপ্রদেশে যান, উত্তরাখণ্ডে যান, ছত্তিশগড়ে যান, এগুলোতে দেখবেন কি এখনো এই কাস্টিজম সিস্টেমটা রয়েছে। টু সাম এক্সটেন্ট রাজস্থানেও রয়েছে, মহারাষ্ট্রেও টু সাম এক্সটেন্ট রয়েছে গ্রামের দিকে। এইটা কেন থাকবে? মানুষের সঙ্গে মানুষের বিভেদটা কেন থাকবে? আচ্ছা, এবার রইল মুসলিম। তো মুসলিমদের তো এদের প্রাইম এজেন্ডাই হচ্ছে মুসলিমদের বিরোধিতা করা, বিজেপির যে পোলারাইজেশন করে। তাদের প্রথমে সিএ করে এনআরসি করলো, তারপরে এই ওয়াকআপ বিল আনলো, তারপর 3 তালাক আনলো, তারপরে অ্যাব্রোগেশন অফ 370, আর্টিকেল 370, এই সমস্ত করেই যাচ্ছিল। তার আগে তো লাভ জিহাদ হলো, তার আগে গোরক্ষা হলো, কত মুসলমানকে যে মেরেছে। এবং বহু জায়গা থেকে ব্যবসা বন্ধ করে দেয়, যে কানোয়ার গুলো যায়, যে আপনার কানোয়ার যাত্রা ফাত্রা যেগুলো হয় মুজাফর নাগার, এই মার্চেই হয়েছে, এই বছর এই মার্চে মারাত্মক। সেখানে দেখবেন যে বলছে যে তো বুয়া নাম লিখতে হবে, প্রোভাইডারের নাম লিখতে হবে। তো সেগুলো মানে খুব ডেরোগেটারি আর কি, মানে এরকম ধরনের দেখা যায়নি যে এরকম মুসলিমদের বিরোধিতা করে। তারপর অনেক জায়গাতে তারা এমপি, এমএলএ, মন্ত্রী, তারা বলছে যে মুসলিমদের ইয়ে করতে হবে, মুসলিমদের কাছে কোনো জিনিস কেনা যাবে না। তো এই যে জিনিসটা, সেইটা খুব মারাত্মক। এই এই যে পোলারাইজেশন আর কি, তার একটাই পারপাস, সেটা হচ্ছে ভোট। হয়তো ব্যক্তিগতভাবে অনেক লোক বিজেপির মধ্যে তারা কম নয়, সাম্প্রদায়িক নয়,
কিন্তু এই যে বিভাজনটাকে তারা একটা নীতির মধ্যে ধরে নিয়েছে। হুম। এইটাই আমাকে সব থেকে বেশি পীড়া দেয়, হন্ট করে, এবং এর ফলে দেশ এগোবে না। আপনি একটা যদি সার্বিক উন্নয়ন চান, গোটা দেশের সার্বিক উন্নয়ন চাইছেন, এখানে যদি ধরে নিই যে আমি গোটা ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে 20% মুসলিম পপুলেশন রয়েছে, তার মধ্যে দলিত রয়েছে, আদিবাসী রয়েছে। মুসলিমদের সঙ্গে ভিজিবলি অন্যায় করে, দলিতদের সঙ্গেও যেখানে সুযোগ পায় সেখানেই করে, ঠিক আছে? আদিবাসীদের সঙ্গে কথাই নেই, আরো করে। তো এই যে বাদ দিলে টোটাল যদি আমার মানে 20% মুসলিম, আদিবাসী আর দলিত মিলিয়ে সে ইট কনস্টিটিউশন অ্যাবাউট 48-49% বা 50% মতো লোক পপুলেশন। তো তাদেরকে বাদ দিয়ে সার্বিক উন্নয়নটা কি করে হবে? এখানে একটা প্রশ্ন, সেটা ইনক্লুসিভ। আমাদেরটা মূল কথাই হচ্ছে ইনক্লুসিভনেস। এবার যে বাঙালির কথা বলছিলেন, তাই তো? না, এখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে 15% অল ইন্ডিয়া বেসিসে 15% মুসলিম, 85% 20% মুসলিম, 20%, 80% তো হিন্দু। 19-20%। হ্যাঁ, তো 80% আমি হিন্দু ধরলাম। এই 15-20% মুসলিমকে দেখে 80 জন মানুষকে এই যে বোকা বানিয়ে তাদেরকে মগজ ধোলাই করে এমন একটা তৈরি করা হচ্ছে, যে এটা বাংলাতেও চালু করছে, যে সমস্ত সমস্যার মূলে হচ্ছে মুসলিমরা। মুসলিমদের তাড়িয়ে দিলে মনে হয় দেশটা একদম হিন্দুদের স্বর্গরাজ্য হয়ে যাবে, সবকিছু ফ্রিতে পেয়ে যাবে। ভুল, একেবারে ভুল। এই কনসেপ্ট তো ভুল। প্রথম কথা, তাড়াতে পারবে না। এনআরসি করে কটাকে বার করতে পেরেছে আপনি বলুন? এনআরসি তো হয়ে গেল, আজকে 23 থেকে করেছে। আসামে করেছিল 19 লাখের মধ্যে 14 লক্ষ হিন্দু। ও তো হিন্দু রয়েছে ওখানে, 12 লাখ না 13 লাখ হিন্দুই ধরেছে ওখানে। 16 লাখের মধ্যে 12-13 লাখ হিন্দুকে করেছে। হিন্দু কারা? না, ওই যে বললাম, দলিতরা, গরিব মানুষগুলো, এদের এদের কেউ মাই বাপ নেই, এদিকে ধরে নিয়ে গিয়ে ওখানে সমস্ত ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে, ঝামেলা করছে। হিমন্ত বিশ্ব শর্মা, সে তো আগে কংগ্রেসে ছিল, পরে বিজেপি দিয়েছে, তার নামে প্রচুর অ্যালিগেশন আছে, তার স্ত্রী রুক্মিণী বলে। সে বলছে বাংলায় কথা বললেই তুমি বিদেশি। বাংলা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ভারতবর্ষে সেকেন্ড মোস্ট পপুলার, মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ। সব থেকে বেশি কথা বলা হয় দুটো, হিন্দিতে, তারপরে যে ভাষাটা ব্যবহার হয় গোটা ভারতবর্ষে, সেটা হচ্ছে বাংলা। বাংলা শুধু আমরা বাংলাদেশিরা বলে না, বাংলা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ তো বলেই, অনেকটা দেখবেন ঝাড়খণ্ডের লোক বলে, এটা বিহারের লোক অনেক বাংলা বলে, মধ্যপ্রদেশেও বড় বড় কলোনি আছে বলে, দিল্লিতে even বড় বড় কলোনি আছে সেখানে বাংলা বলে, তারপরে মধ্যপ্রদেশ, রাজস্থানে আছে, গুজরাটে আছে, আসাম ত্রিপুরা তো আছে। আসাম ত্রিপুরা তো ছেড়ে দিলাম, এগুলো তো আছে। ত্রিপুরা তো এন্টায়ারলি বাঙালি স্পিকিং বা বাংলা স্পিকিং। তো এই যে বাংলা হচ্ছে, বললাম তো, সেকেন্ড হাইয়েস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, ঠিক আছে? চতুর্থ হচ্ছে সারা পৃথিবীতে। হ্যাঁ, চতুর্থ সারা পৃথিবীতে। তো এই একটা ল্যাঙ্গুয়েজকে নিয়ে যদি বাংলা কথা বলে কি বাংলাদেশি হয়ে গেল? তা তো ভ্যালিড, তার ডকুমেন্ট দেখো। একটা 14 ফরেনার্স অ্যাক্টে যে কেস করে, যে কেসগুলো, কারোকে সন্দেহ হলো যে তুমি বাংলাদেশি কি তুমি রোহিঙ্গা, তাকে ধরলো, তোমার কাছে কি ডকুমেন্ট আছে দেখি। সে যদি ডকুমেন্ট দেখায় যে আমার কাছে আধার কার্ড আছে, আমার কাছে ভোটার কার্ড আছে, আমার কাছে প্যান আছে, প্যান তো সব গরিব মানুষের কাছে থাকে না, আধার আর ভোটার কার্ড, এই দুটো হচ্ছে মেন ক্রাইটেরিয়া হওয়া উচিত, ঠিক আছে? এই যে আইডেন্টিটি, ভোটের যে মানে সিটিজেনশিপের যে আইডেন্টিটি, আর কি আছে সিটিজেনশিপের আইডেন্টিটি, এই দুটো ছাড়া কিছু নেই। আধার কার্ডে তো বায়োমেট্রিক থেকে শুরু করে সবকিছু থাকছে, আধার কার্ডে সব আইডেন্টিটি কন্ট্রোল। এবং আধার কার্ডের সঙ্গে তুমি সমস্ত জায়গায় লিঙ্ক করিয়েছো। তুমি গ্যাসের সিলিন্ডার নিয়ে গেলেও আধার কার্ড লাগে, একটা ব্যাংকে গেলে আধার কার্ড লাগে, একটা কোনো জিনিস কিনতে গেলে সেখানে আধার নাম্বার দাও, প্যান দাও, মানে যে কোনো জিনিসের সঙ্গে এমন ভাবে লিঙ্ক করিয়েছে আধারটাকে, যে আধারটাই হচ্ছে কি আমাদের আইডেন্টিটি। কিন্তু সেটা বলছে চলবে না, সেটা তো এরা মানতে চাইছে না এখন। আচ্ছা, যদি মানতে না চায়, ধরুন আপনি আধার কার্ড, আমি ভোটার আইডি কার্ড, জাল আছে, ধরতে পারে, কিভাবে বলবে যে এটা ফলস, ফেক, ঠিক আছে? ফেক হলে তখন সেই ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের যে অ্যাড্রেস আছে, তুমি কোর্টে নিয়ে গিয়ে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পুট আপ করলে, তখন ম্যাজিস্ট্রেট অর্ডার করবে যে তুমি এটা ভেরিফাই করো। বা পুলিশের স্কোপ আছে, পুলিশের এখন যে বিএনএস তৈরি হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, তাতে স্কোপ আছে যে 7 দিন থেকে 10 দিন তুমি টাইম পাচ্ছ, তুমি বিফোর স্টার্টিং এফআইআর, বিফোর লজিং এফআইআর, ইউ নিড টু ভেরিফাই দি থিংস, যে এটার মধ্যে কতটা ভ্যারাসিটি আছে, জাজ করতে পারবে। তাহলে এবার তুমি 7-10 দিন সময় পাচ্ছ, 10 দিন সময়ের মধ্যে তুমি ভেরিফাই করো, তুমি মেল পাঠিয়ে দাও। মনে করুন আপনি বীরভূমের কোনো লোককে এখান থেকে ডিটেন করেছে উড়িষ্যাতে, কি মনে করুন গুজরাটে, কি আমার মুর্শিদাবাদের লোককে ডিটেন করে দিয়েছে কেরালাতে, তো তুমি ওখান থেকে মেল পাঠালে যে এই লোক এখানে কাজ করেছে, ভেরিফাই করে আমাকে উত্তর দাও যে এরা জেনুইনলি ওখানকার বাসিন্দা না দে আর বাংলাদেশি, তাই তো? এটা হওয়া উচিত। এটাই আমরাও বিভিন্ন জায়গাতে যদি 14 ফরেনার্স অ্যাক্টে যখন পুলিশে কাজ করেছি, 14 ফরেনার্স অ্যাক্টে যদি ধরে থাকি,
তখন সঙ্গে সঙ্গে তাকে আমরা ধরার আগেই আমরা আগে ভেরিফাই করতাম, যদি দেখি যে হ্যাঁ একদম জেনুইন এটা বাংলাদেশি, তখন আমরা পটাশা কেস করে ওকে পুশব্যাক করে দিতাম। তাহলে এমনি 5 বছর পর্যন্ত জেল আছে, তাহলে জেলে থাকলে তাহলে আমাদের জেল ক্রাউডেড হয়ে যাবে, ঠিক আছে, সেজন্য পুশব্যাকের একটা ব্যাপার আছে। এরা বাঙালিদের ধরে পুশব্যাক করে দিচ্ছে বাংলাদেশে। এখানে আজব ব্যাপার, সেটা হচ্ছে নিজের দেশের নাগরিকদের বিদেশি তকমা দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়ে আসছে, বিদেশে পাঠিয়ে দিচ্ছে নিজের দেশের নাগরিককে। মানে এটা একটা আজব অদ্ভুত একটা, মানে এটা যে কি করে করছে এবং কি অন্যায় যে করছে গরিব মানুষের সঙ্গে। এবং লাস্টে আবার এখানে প্রশাসনিক ভাবে কথাবার্তা বলে বিএসএফ কে আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা চেষ্টা করে আবার ব্যাক করে নিয়ে আসছে। এইটা ভেরি ভেরি ডেরোগেটরি। কেন পুলিশ এটা করছে, কেন ওখানে কোর্টে প্রডিউস করছে না, তো ভেরিফাই করার স্কোপ আছে, তুমি পাঠাও, আয়দা তুমি নিজে চলে যাও। তোমার যদি মনে হয় যে না ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আমি বিশ্বাস করি না, তাহলে তুমি রিচ দেয়া, তার অ্যাড্রেসে পৌঁছাও, পৌঁছে দেখো যে ওই লোকটা এখানকার জেনুইন কিনা, ইন্ডিয়ান সিটিজেন কিনা। তোমার যদি মনে হয় যে ওর যে ডকুমেন্ট প্রডিউস করছে ওর ডকুমেন্টটা ফলস আছে বা ফেক আছে, তাহলে ইউ হ্যাভ এভরি অপরচুনিটি টু রাশ টু দ্যাট প্লেস, ইউ ভেরিফাই ইট whether this person belong to this place or not. নাহলে তুমি মেল পাঠাও এতে হোয়াটসঅ্যাপে পাঠাও, পাঠিয়ে ওখানকার পুলিশকে রিকোয়েস্ট করে তুমি এটা ভেরিফাই করে দাও, রিপোর্ট দাও। তো সেইটা তো করছে না। এবার এটা তো সাংঘাতিক ব্যাপার। আমাদের পশ্চিমবাংলায় আপনি কত লোক বিহারি আছে, কত ঝাড়খণ্ড, কত উত্তরপ্রদেশের কত উড়িয়া আছে বলুন, প্রায় 1.5 কোটি মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে আমাদের পশ্চিমবাংলায় রয়েছে। তাদেরকে তো আমরা আপন করি, তাদেরকে তো কই আমরা তাড়া করছি না, তারা কাজ করছে এখানে, তাদের রুজি রোজগার আছে, এখানে কাজ করছে। আমরা পাকিস্তানি বলে তকমা দিয়ে তো ধরতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এদেরকে। তুমি হিন্দি উর্দু বলছো মানে তুমি পাকিস্তানি, সরকার তো হিন্দি আমরা ওদেরকে তো পুশব্যাক করবো, কিন্তু আমরা তো করছি না, আমরা তাড়াচ্ছি না, বা আমাদের কোনো আন্দোলনও হচ্ছে না। যে আমাদের যেখানে পশ্চিমবাংলার মানুষ যে কাউকে আন্দোলন করছে বা তাড়া করছে বা কিছু করছে, তাই এইটা তো হলে একসময় আসামে একটা হয়েছিল, মহারাষ্ট্রে বিহারি খেদা হয়েছিল, আসামে বাঙালি খেদা হয়েছিল। এর ফলে একটা কি হয়, টোটাল যে সিস্টেমটা, যে ভারতবর্ষের যে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, এটা কোলাপস করে যাবে। এটা এইভাবে চলতে পারে না। এটাকে একটা ভোটের স্বার্থে এখন করছে, কিন্তু তুমি ইন্ডিয়ান সিটিজেনদের এভাবে হ্যারাস করতে পারো না। পরিষ্কার করে ফরেনার্স যে অ্যাক্ট আছে, ফরেনার্স অ্যাক্টে বলা আছে যে তুমি ইলিগাল মাইগ্রেট করেছো কিনা, ইলিগালি তুমি এন্ট্রি নিয়েছো কিনা ফরেন কান্ট্রি কোনো লোক, মানে বাংলাদেশেরই হোক, মায়ানমারই হোক, বা চীনেরই হোক, বা নেপালেরই হোক। নেপালের সঙ্গে তো আমাদের পাসপোর্টে দিয়ে নেই, ওদের নেপাল আসে যায় চলে যায়, এখানে ভুটানিরাও এখানে আসে যায় চলে যায়, ঠিক আছে। আমাদের বাংলাদেশের সঙ্গে আছে, মায়ানমারের সঙ্গে আছে, তো তাদের পাসপোর্ট তাদের দেখো, তাদের ভিসা আছে কিনা দেখো, যদি বাইরের লোক মনে হয়, যদি দেখা যায় যে সে ইলিগাল মাইগ্রেন্ট, তার এন্ট্রিটা ইলিগাল, তখন তাকে 14 ফরেনার্স অ্যাক্টে কেস করে তাকে পুশব্যাক করতে হবে। এখানে লাস্ট আইন মানছে না। আমরা লাস্ট আলোচনা শেষ দিকে আসি, সেটা হচ্ছে এত কিছু হওয়ার পরেও এই যে ছত্তিশগড়ে গতকালে একটা রিপোর্ট এসছে, 10 জন বাঙালি হিন্দু তাদেরকে ডিপোর্ট করবে বলে একটা নোটিশ জারি করেছে ছত্তিশগড় সরকার, রায়পুর নাকি কোন থানা থেকে। কিন্তু পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার তারা বলছে মমতা ব্যানার্জি বাঙালি মুসলিমদের নিয়ে, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছে, তাদের জন্যই মিছিল মিটিং করছে, এরা হচ্ছে সব রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা? এই মিছিলে কোনো রোহিঙ্গা নেই। তাহলে তুমি ফাইন্ড আউট করো যে হু আর দ্য পারসনস বিলং টু রোহিঙ্গা কমিউনিটি। রোহিঙ্গা কারা তুমি বার করে বলো যে হ্যাঁ এই লোকটা রোহিঙ্গা, কি কার বাড়িতে আছে। ওখানে সব জায়গা থেকে বিজেপি হয়েছে, এটা বলতে পারবে না যে বিজেপি খালি কলকাতায় আছে। কিন্তু রোহিঙ্গা যাদেরকে বলা হয়, ওটা সব ডিস্ট্রিক্টেই বিজেপির লোক রয়েছে। তুমি তোমাদের লোককে বলো, যদি কোনো জায়গায় কাউকে সাসপেক্ট করে যে এই লোকটা রোহিঙ্গা বা এই লোকটা ইলিগাল ইমিগ্রেন্ট, হ্যাঁ ইলিগালি মাইগ্রেট করে এখানে এসেছে বা এন্ট্রি নিয়ে এসেছে, তুমি ওখানে লোকাল পুলিশের কাছে বলো, তোমার কাছে একটা কপি পাঠিয়ে দেবে। তুমি আবার সেটাকে তাহলে ডিজিপির কাছে পাঠাও বা চিফ মিনিস্টারের কাছে, যার কাছে হোক পাঠাও, আইন অনুযায়ী করো। সবকিছু নিজের হাতে তুলে নিতে হবে না এটা রোহিঙ্গা। আরে কোথায় রোহিঙ্গা? আমি তো কোনো রোহিঙ্গা দেখি না। হ্যাঁ, 2-4টে যদি রোহিঙ্গা থাকে সেগুলোকে পুশব্যাক করে দেয়। কিন্তু আমি রোহিঙ্গাদের দেখেছি তাদের ইউএন থেকে, মানে ইউনাইটেড নেশন থেকে রীতিমতো রিফিউজি কার্ড আছে, যেটা ইন্টারন্যাশনালি ভ্যালিড। এবং যে কোনো দেশে, ভারতবর্ষে 22টা রাজ্যে এই কেন্দ্র সরকার, বিজেপি সরকারই তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে রেখেছে, কিন্তু আবার সেই রোহিঙ্গাদের একটা হুজুগ তুলছে। আসামে দেখলাম যে বাঙালি মুসলিমদের তাড়ানোর জন্য। আমি যেটা বুঝেছি যে এই যে শুভেন্দুবাবু আগে আমাদের দলে ছিলেন, তখন তিনি একরকম রাজনীতি করতেন। তখন উনি কিন্তু একটা জিনিস আছে যে মুসলিমরা কিন্তু ওকে খুব ভালোবাসত। যে সময় উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মুসলিমরা ভালোবাসত। এখন মুসলিমদেরই সবথেকে বেশি বিরোধিতা করছে। তিনি বলছেন যে সমস্ত ইলেক্টেড
বিধানসভায় মেম্বার থাকবে মুসলিম, তাকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো। কি সাহস! আর সারাক্ষণ হিন্দু 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 মুসলিম হিন্দু মুসলিম করে যাচ্ছেন। তো এই যে এইটাকে ভালোভাবে নিচ্ছে না। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দেখুন, আমি জানি না এবছর 5 বছর চলবে কিনা এই গভর্নমেন্ট। কারণ আমরা যারা অনেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে চন্দ্রবাবু নাইডু যে ওকে সাপোর্ট করবে নরেন্দ্র মোদীকে, এটা কেউ বিশ্বাস করতে পারছিল না। যখন এটা ফরমেশন হয় তখন দেখবেন যে ইভেন এর সময় ওয়াকআপ আইন যখন পাস হয় তার আগের দিন বা দুদিন আগে ঈদ ছিল, সেই তিনি বসে ওখানে দাঁড়িয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে তিনি সেই আর অ্যারাবিয়ান ড্রেস পরে জব্বা টব্বা পরে তিনি সেখানে নামাজ পড়ছিলেন ঈদে। তো আমি তো ফেসবুকে পোস্ট করেছিলাম যে এই যে পড়ছে এটা মানে ভণ্ডামি করছে আর কি, কারণ এরপরে ওইটা তো করতে হবে, ওয়াকআপের যে আইনটাতে ওর লোকগুলো সমর্থন করবে। তো বিরোধিতা করছে না। তো এখন আমি জানি না এই নীতিশ কুমার তো আমি যা দেখলাম আর কি, ওর যে বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ যেটা হয়েছে, এটা মনে হয় কি বোধহয় কিছু রোগাক্রান্ত হয়েছে আর কিছু একটা রোগ আমি জানি না, অ্যালজাইমার্স হয়েছে বা এরকম ধরনের কোনো রোগ হচ্ছে। অদ্ভুত দেখি একটা মহিলাকে দেখি কাঁধ ধরে এরকম করে ঝাঁকাচ্ছে, তার হাত ধরে নিচ্ছে, দেখি তার কোলে শুয়ে পড়ছে, অদ্ভুত সব বিহেভ করছে। তো এই লোকটাকে এবার নিশ্চিতভাবে আমি বলবো বিহারি যারা আমাদের ভাইরা রয়েছে ছুঁড়ে ফেলবে, এই নীতিশ কুমারকে ছুঁড়ে ফেলবে। নীতিশ কুমার ছুঁড়ে ফেলার পর ও তখন রিয়েলাইজেশন হবে, তখন ও যদি সাপোর্ট সরিয়ে নেয় এবং চন্দ্রবাবু যদি সাপোর্ট সরিয়ে নেয়, তাহলে নরেন্দ্র মোদী কিন্তু 5 বছর কমপ্লিট করতে পারবে না। ভোটার কার্ড সংশোধনের নামে বিহারের মানুষ খেপে গেছে। 25.5 লক্ষ লোককে তারা ভোটাধিকার কেড়ে নিয়ে যায়। বিহারের লোক প্রচুর জায়গায় কাজ করে, তো বিহারের কাজের স্কোপ নেই, বাইরে কাজ করতে যাচ্ছে। আবার অনেক জায়গায় টেকনিক্যাল এক্সপার্টাইজ নো হাউ আছে, যেমন আমাদের মুর্শিদাবাদের লোক, তারা গোটা ভারতবর্ষ জুড়ে ফেমাস হচ্ছে তারা ম্যাশন রাজমিস্ত্রি ভালো কাজ করতে। সোনার উপর এক্সপার্টাইজ আছে, কিছু লোকের এক্সপার্টাইজ থাকে কিছু জায়গায়, ঠিক আছে। এটা বাঙালিদের মধ্যে দুটো আছে, যে মুসলিমরা এখানে দেখবেন যে ওই এর কাজ করে, ম্যাশনের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, মানে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়ার একটা পার্ট, মালদা, এরা হচ্ছে সোনার বলছি রাজমিস্ত্রির কাজ করে। আর এদিকে ঘাটাল থেকে আরম্ভ করে পশ্চিম মেদিনীপুর বা দাসপুর ফাসপুর এই সমস্ত জায়গাগুলোতে আরামবাগ অনেক লোক ওই সোনার উপর কাজ করতে যায়, সেখানে গুজরাটেও কাজ করছে। এখন এদিকে যদি বলে যে এরা হচ্ছে বাংলায় কথা বলছে কেন, এদিকে তাহলে এখান থেকে তারাও এই গুজরাট যদি শুরু করে, এই মহারাষ্ট্র যদি শুরু করে, বা এই কেরালা বা পুনে থেকে এই সব শুরু করে, তো খুব বিপদ আর কি। কিন্তু ওখানকার কর্মচারীরা মানে আমাদের বাঙালি যারা ওখানে কাজ করে পরিযায়ী, তারা ফোন করে আমাকে বলছে, দাদা এখানে মালিক পক্ষর কোনো অসুবিধা নেই, মালিকরা চাইছে আমাদের, কিন্তু এখানে রাজনৈতিক ভাবে আমাদেরকে পুলিশকে দিয়ে জোর করে আমাদেরকে এগুলো করাচ্ছে। এই যে রাজনীতিতে নোংরামিটা চলছে, এর মধ্যে কিছু শিক্ষিত লোক এখন জড়িত আছে, সেটা জানি না কদিন থাকবে। কিন্তু আমার একটা খুব আশার কথা যে নতুন যে জেনারেশন যেটা আসছে, আমাদের পরের জেনারেশন, সে যে ইয়াং ছেলেপুলে সমস্ত ছেলেরা মেয়েরা সমস্ত আসছে, তারা এই ধর্ম নিয়ে এত মাথা ঘামায়। তারা কে কোন ধর্ম কি আছে, অনেক তো অ্যাথিস্ট আছে, ধরুন কে কি ধর্ম কি করছে না করছে এই নিয়ে তার মাথা ঘামায় না, কে কি ভাষায় কথা বলছে, কে কোথা থেকে এসেছে এই নিয়ে মাথা ঘামান না। তো এইটা একটা আশার দিক। তাহলে বিজেপির এই যে নোংরামিটা, ধর্মকে নিয়ে যে পোলারাইজেশন, এই বাঙালি অবাঙালি এই যে পোলারাইজেশন, এইটা শেষ হয়ে যাবে। তাহলে এটা শেষ হতে বাধ্য, না হলে আমাদের ভারতবর্ষ এগোবে না। আর ভারতবর্ষের ফরেন পলিসি আপনি দেখুন, এটা একটা ছোট একটা দ্বীপ জায়গা, কত লোক, কয়েক লাখ মাত্র লোক আছে, ওদের 8-10 লাখ লোক আছে, মালদ্বীপ, সেও আজকে চোখ রাঙিয়ে আছে ভারতবর্ষ। পার্শ্ববর্তী কোন দেশের সাথে সম্পর্ক ভালো? শ্রীলঙ্কা এইটুকু একটা দ্বীপ রাষ্ট্র, নেপালের সাথেও সম্পর্ক কিন্তু ভালো, নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে, চীন পাকিস্তান তো ছেড়েই দিন, তুমি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে পারোনি, তুমি ইউএস এর সঙ্গেও সম্পর্ক, বাংলাদেশ, মায়ানমার, কোনো প্রত্যেকটা যে সারাউন্ডিং যে প্রতিবেশী যারা রয়েছে, তারা প্রত্যেকে হচ্ছে ভারতবর্ষের বিরোধী হয়ে গেছে। আমি খালি এই যে এই লোকটা ভদ্রলোক, আপনার এই বিদেশ মন্ত্রী আমাদের জয়শঙ্কর, ঠিক আছে, এস জয়শঙ্কর ভদ্রলোক, ঠিক আছে, ভালো ইংরেজি বলে। আরে ভালো ইংরেজি বলে লোকটা তো আমাদের ভারতবর্ষে কোটি কোটি লোক ভালো ইংরেজি বলতে পারে, তার মানে তাকে বিদেশ মন্ত্রী করে দিয়েছে, তো চরম ফেলিওর। অ্যাকচুয়ালি তো ইমপ্লিমেন্ট করছে না, ওনাকে ইন্ডিভিজুয়ালি কিছু বলার নেই, ইমপ্লিমেন্ট করছে তো হচ্ছে এই নরেন্দ্র মোদী বা এই যে ওদের কোর যে কয়েকজন মেম্বার রয়েছে, তাদের যে নীতিটা সেইটা বাইরে গিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, যার ফলে আজকে বিদেশ নীতিতে কমপ্লিট ফেলিওর ওদের। মানে ভারতবর্ষের আজকে কেউ আমাদের পক্ষে নেই। একটা আজারবাইজান, তাহলে এইটুকু একটা দেশ, হ্যাঁ, এই যে তারপরে হচ্ছে কোথায় সেই আপনার কোথায় ইস্তাম্বুল, মানে আপনার টার্কি, সে টার্কি কোথায় বলুন, এখানে আছে, টার্কির সঙ্গে আমাদের কোনো লেনা নেই, কিছু নেই, তারাও আমাদের বিরুদ্ধে। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে নিজের দেশের মুসলিমদের সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু সৌদি গিয়ে ওখানে পুরস্কার চাই,
সেখানে মোদি দেখা দেবে আমি কত ভালো, আমি কত লিবারাল, আমি কত নিউট্রাল, মানে কাস্ট নিউট্রাল। একই সঙ্গে একটা লোক মুসলমানদের বিরুদ্ধে বলছে, আবার একই সঙ্গে এক জায়গাতে বলতে দেখছি যে मैं जिस दिन धर्म का नाम में आदमी को विभाजित करने की कोशिश करूंगा, मैं उस दिन सार्वजनिक इसमें सार्वजनिक काम के लिए मैं लायक नहीं रहूंगा। ঠিক আছে, এরকম ধরনের একটা নিজের দেশের মুসলিমদের সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু ওদিকে যারা পয়সাওয়ালা পয়সাওয়ালা মুসলিম সে আরব কান্ট্রিতে গিয়ে ইউএতে গিয়ে তাদের মানে একটা দেশের প্রধানমন্ত্রী এবং তার দল এবং তার যারা চেলাচামুন্ডা বিভিন্ন ওই কি বলে মানে নেতারা রয়েছেন, বিশেষ করে বাংলার যারা নিজেদেরকে বাঙালি বলেন, আজকে দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী, কোনো ইম্প্যাক্ট নেই। দেখুন, একটা প্রাইম মিনিস্টার এলে সে যে পার্টি থেকে নির্বাচিত হচ্ছে, পুরো ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, তাকে সম্মান করতে ইচ্ছে করে, তাকে বলে যে না অনারেবল প্রাইম মিনিস্টার আমরা বলি, ঠিক আছে, অনারেবল প্রাইম মিনিস্টার আমরা বলছি, চেয়ারটাকে আমরা মানে মূল্য দিচ্ছি। কিন্তু এই যে লোকটা বসে আছে, সে দেখবেন তার একটা ডিগ্রি দেখাচ্ছে, একটা জায়গাতে আমি দেখলাম অমিত শাহ তার ডিগ্রি দেখাচ্ছে যে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স। আর যে বেটা যে ডিগ্রিটা দেখাচ্ছে, আমার ডিগ্রি তো, আমি তো নরেন্দ্র মোদী থেকে ছোট হবো একটাই, তো সেখানে আমার ডিগ্রিতেও যে লেখা আছে সেগুলো হচ্ছে হাতে লেখা, ক্যালিগ্রাফি করে সুন্দর করে লেখা, আমার এমএসসি ডিগ্রি বলুন, পিএইচডি ডিগ্রি বলুন, সেগুলোতে হাতে লেখা, ঠিক আছে। তার হচ্ছে কি তার প্রিন্ট করা, এবং যে ফন্ট সে দেখাচ্ছে যে 78 79 নাকি পাস করেছে এন্টায়ার পলিটিক্যাল সালের পরে, সেই ফন্টটা আবিষ্কার করছে 90 পর, 98 মানে 90 যে ওই সময় কম্পিউটার তৈরি হয়েছে। তো অদ্ভুত একটা ব্যাপার। তারপরে তিনি মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলেন, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ব্র্যাকেট স্কোয়ার, মানে এক্সট্রা 2ab আয়া কি নেই, মানে যারা ক্লাস 5-6 এ পড়ে মানে যা, আরে ভাই তোমাকে আমাদের দেশে কোনো আইন নেই যে প্রধানমন্ত্রীকে পড়াশোনা জানতেই হবে, এরকম নেই, হওয়া উচিত ছিল, নেই। কিন্তু তুমি যে জিনিসগুলো জানো না সেগুলো বাদ দাও। আমিও তো অনেক জিনিস জানি না, আমরা অনেকেই জানি না, আমি বললাম না এমএসসি করেছি, পিএইচডি করেছি, তার মানে আমি সব জিনিস জানি তো নয়, তাই না? আমাকে সব জিনিস জানতে হবে এরকমও নয়, মাথা দিব্যি দেওয়া নেই, আমি অনেক জিনিস জানি না, সিম্পল জিনিস জানি না। কারণ এটা পৃথিবী একটা ভাস্ট, প্রচুর সাবজেক্ট রয়েছে, প্রচুর জ্ঞান দরকার, সব পুরো মানুষের পক্ষেই জানা সম্ভব। তা তুমি যেটা জানো না সেটা ছেড়ে দাও, তোমার কি দরকার এক্সট্রা 2ab বার করার, কি দরকার যে এই যে আমি বললাম যে বাদল হ্যাঁ बारिश हो रहा है, मैंने सोचा इसमें भी कोई इशू है तो ये अपॉर्चुनिटी ये लिया जाए इसको, तो मैंने बोला कि अभी उसको মেঘের উপর দিয়ে অ্যাটাক করো, তাহলে অ্যাটাক ধরা পড়বে না, তাহলে এখন বালাকোটে অ্যাটাক করো, তাহলে মেঘ আছে, বৃষ্টি আছে, তাহলে আমার হবে না, এই ধরতে পারে, রাডারে ধরা পড়বে না। আরে মেঘ বৃষ্টি কোথায় হচ্ছে, কোন লেভেল থেকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর কোন লেভেলে তার যায় সেটা তার জ্ঞান নেই। আচ্ছা, আজ পর্যন্ত কোনদিন দেখেছেন যে এই যে নালা থেকে গ্যাস বার করে চা করা হলো? আজ পর্যন্ত পৃথিবীতে নরেंद्र मोदी একজনই লোক যেটা কি नालार गैस থেকে चाय के थैली में हमने गैस ले लिया और लेने के बाद उसमें हम चाय बनाने लगे और बेचने लगे आदमी को। যে স্টেশনে উনি চা বিক্রি করতেন, যে সময় এই সময়ের কথা বলছেন, সেই সময় সেই রেল স্টেশনটাই ছিল না, স্টেশন ছিল দুটো মালগাড়ি যেত সারাদিনে, মালগাড়ি যেত আছে। তারপরে আরেকটা এবার মানে এইটা যদি প্রধানমন্ত্রী যদি এরকম ধরনের কথা বলে, তারপরে যে বলছে যে আমি ডিএসএলআর ক্যামেরা ইউজ করতাম, আমি মেল করতাম। আরে 85-এ মেল করতে থেকে এলো, ইমেল 85-এ মেল করার প্রশ্নই আসে না। 92-তে মেল এসেছে, 95-এ মেলটা মানে সার্বজনীন হয়েছে, যে সবাই ব্যবহার করতে শিখেছে 95 থেকে এই ইমেল। তো এইখানে উনি ইমেল ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুললো, সেই ক্যামেরাও তখন আবিষ্কার হয়, ডিএসএলআর ক্যামেরা ছবি দিয়ে তিনি নাকি ইমেল করতেন। তো এই সময় আজগুবি কোথাও বলছেন আমি 40 বছর ভিক্ষা করে খেয়েছি, কোথাও আবার বলছেন যে আমি 35 বছর ভিক্ষা করে খেয়েছি। এদিকে অমিত শাহ তার সার্টিফিকেট দেখাচ্ছে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স। কোথাও আবার নিজেই বলছেন উনি যে हम तो 17 बरस के उम्र में 17 बरस के आयु में हमने घर छोड़ दिया। ঠিক আছে, ঘর ছোড় দিয়া এদিকে বলছে, সেখানে সে বলছে যে আমি নিজেই বলছে যে আমি পড়িনি। তারপর তুমি প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছিলে? বলে না হাই স্কুলে আমি গিয়েছি। তাহলে ওই যে ভাওতাটা, একটা প্রধানমন্ত্রীকে নিয়ে সে হাই স্কুলে পড়ে, সে 7th পড়ুক, 8 পড়ুক, 9th যাই পড়ুক, পড়ে ছেড়ে দিই। তাহলে এই জিনিসটা ভাওতাটা দেওয়া দরকারটা কি? প্রধানমন্ত্রীর রেসপেক্টটা কোথায় রাখছে? সে তো নিজের মর্যাদা নিজে রাখতে পারছে না। আগে নিজেকে বলতো, যখন চিফ মিনিস্টার ছিল তখন বলতো যে আনম্যারিড, পরে আবার যখন 14 সাল ইলেকশন কন্টেস্টে তখন দেখা যাচ্ছে ম্যারিড, ঠিক আছে। তারপরে তো সেই মানসি সোনি থেকে আরম্ভ করে সিডেন থেকে বহু মহিলার সম্বন্ধে তার নিয়ে নানান রকম স্ক্যান্ডেল, আপনি আমরা এগুলো নিয়ে ঘাটাঘাট করতে বলতে চাই না, থাকতেই পারে, পার্সোনাল লাইফ নিয়ে বলা উচিত নয়।
কিন্তু যেভাবে উনি টোটাল নিজের ইমেজটাকে আজকে যে জায়গায় নিয়ে গেছেন একটা প্রধানমন্ত্রী হিসাবে, আমি সরি টু সে যে ভারতবর্ষের মতো এত মাল্টি কালচারাল, মাল্টি লিঙ্গুইস্টিক, দেশের জন্য উপযুক্ত ব্যক্তি নয়। ট্যালেন্টেড মানুষ এই ভারতবর্ষের মতো একটা জায়গাতে আর কোনো প্রধানমন্ত্রী, এতগুলো প্রধানমন্ত্রী হয়েছে, আপনি দেখেছেন এরকম ধরনের? পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগালো, খোদ যে যুদ্ধ চলছে, হঠাৎ করে একে বন্ধ করতে বললো ট্রাম্প, সঙ্গে সঙ্গে সারেন্ডার করে গেল। আরে কেন? এটা তো ইন্দিরা গান্ধীর উপরে তো প্রচুর চাপ দিয়েছিল, সেই পাঠিয়ে দিয়েছিল, তারা তো সেই রণতরী সব পাঠিয়ে দিয়েছিল, তারা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল আমাদের এতে খাঁড়িতে, যে পাকিস্তানের সঙ্গে যদি তোমরা যুদ্ধে যাও তাহলে আমি তোমাকে অ্যাটাক করবো। ইন্দিরা গান্ধী তো কই করেনি, ইন্দিরা গান্ধী তো বাংলাদেশের স্বাধীন করেই ছাড়লেন উনি, ঠিক আছে, তো উনি করেনি। ওই তো অনেকদিন সময় পেয়েছিল, অনেক কিছু চাপ দিক তৈরি করেছিল, উনি কিন্তু এটা বেন্ড ডাউন করেননি। কিন্তু দেখলাম 5 দিনে বেন্ড ডাউন করে গেল। আরে কোথায় 2-4টে গোলাগুলি ছুড়েছে, তারাও ছুড়েছে, আমাদের অনেকগুলো এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের নিচে কিছু লোক অনেকগুলো আপনি দেখেছেন জম্মু কাশ্মীরে বা উধমপুর বা অন্যান্য জায়গাতে মারা গেছে, এখন হঠাৎ করে বন্ধ করে দিল, একটা লোক ধরা পড়েছে। আচ্ছা বৈষরণ আমি দেখছি যে প্রথমে যখন 370 অ্যাব্রোগেশনটা হয় তখন প্রায় 8 লক্ষ সেনা ছিল, ঠিক আছে, 8 লক্ষ সেনা। তারপরে এখন এটা কমিয়েছে, ডাউন সাইজ করেছে, পুরো 5 লক্ষ এসেছে। তো 5 লক্ষকে তুমি বৈষরণে দেবে না? মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে, পেহেলগাঁও থেকে পনিতে করে যেতে হয়, প্রায় 40-45 মিনিটস লাগে। আমি নিজেও গেছি, বেশ কয়েকবার গেছি, একবার না 4-5 বার গেছি। ভীষণ বিউটিফুল, সুন্দর একটা জায়গা, ভ্যালি টাইপের জায়গা, দিয়ে গাছ দিয়ে ঘেরা, সবুজ একটা মাঠ, সেখানে কিছু খেলা টেলা রয়েছিল, বাচ্চাদের বেলুন ফেলুন এটা ওটা ওড়ানো আছে, একটা দুটো চা দোকান আর টি স্টল আছে, দুর্দান্ত জায়গা একটা। তো সেখানে প্রত্যেকদিন 2000 লোক ওখানে ভিজিট করে। তো এখানে একটাও কোনো সেনা গার্ড থাকবে না? ও তাহলে 5 লাখ সেনাটাকে তুমি কোথায় ডিস্ট্রিবিউট করছো? তুমি ডিউটি রোস্টারে গন্ডগোল করছে। ডিউটি রোস্টার কার? এটা তো হচ্ছে ওখানে মনোজ সিনহা যে লেফটেন্যান্ট গভর্নর আছে তার, সে তৈরি, মানে তার ইনস্ট্রাকশনে সবকিছু চলছে, কারণ সে তো সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করছে। ওখানকার পুলিশকে ওই যখনই আপনার কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাচ্ছে তখনই কিন্তু পুলিশকে কিন্তু কন্ট্রোল করছে, কিন্তু গভর্নর পুলিশকে এবং আর্মিকে সবটা কন্ট্রোল করছে। তাহলে বর্ডার থেকে, পাকিস্তান বর্ডার থেকে যদি দেখেন, ওটা 250 কিলোমিটার রাস্তা পেহেলগাম। এবার ওইখান থেকে প্রায় 8-8.5 ঘন্টা টাইম লাগে। আমি গোটা কাশ্মীর ঘুরেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেছি, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে ওখানে, ঘুরেছি প্রচুর জায়গায়। ওরা বলছে 8-8.5 ঘন্টা টাইম লাগবে বর্ডার থেকে পেহেলগাম পৌঁছাতে। তাহলে এখানে যে 4টে লোক এসে মেরে দিয়ে চলে গেল আমাদের, হ্যাঁ, তাহলে এটা তুমি কি করলে? এটা সাংঘাতিক একটা অন্যায় করেছে, এবং ধর্ম বেছে বেছে মানুষকে মেরেছে, এটা তো কোনোদিন আগে দেখিনি আমরা। এরকম তো কোনোদিন ইসলাম কোনোদিন শিক্ষা দেয়নি এরকম করে। তার মানে এর উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষে একটা রিলিজিয়াস গ্রাউন্ডের ডিভিশন তৈরি করা। এটা কার উদ্দেশ্য হতে পারে? এটা নিয়ে একটা সাসপিশন আছে। আজ পর্যন্ত একজনও ধরা পড়েনি, একজনও মারা পড়েনি। আমি একদম ডে ওয়ানেই বলেছি যে পুলওয়ামা তো সেম, একই পুলওয়ামার সময় সেম, পুলওয়ামার সময় হচ্ছে, পুলওয়ামার সময় তো বলেছে মারাত্মক, মানে সে তো করানো মনে হয়েছিল, কোনোদিন কিছু বেরোয়নি। আজকে পর্যন্ত ইনভেস্টিগেশনে উড়িতে বড় বড় ঘটনাগুলো ঘটেছে, উড়ি বড় একটা ঘটনা ঘটেছে, পুলওয়ামাতে ঘটেছে, এই সব কিন্তু এই জামানাতেই। তো এবার মজা হচ্ছে যে কি করে হচ্ছে, তার থেকে ধরা পড়ছে না কেন, ডিটেকশন হচ্ছে না কেন? এটা ক্রাইম হবে, ডিটেকশন হবে না, এতগুলো লোককে বেরিয়ে চলে গেল, ডিটেকশন হবে না, ঠিক হলো তো ধরা পড়বে না? এটা তো আমি তো বুঝতে পারছি তো না। এবারে 2026-এ ইলেকশন, সেখানে বিজেপির স্লোগান হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, মনে হচ্ছে কাজ করতে পারে। আরে হিন্দু মুসলমান ভাই ভাই কর, হিন্দু হিন্দু ভাই ভাই করেনি। আজকে এখানে পশ্চিমবাংলায় আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, এখানে দেখুন রামকৃষ্ণ থেকে, বিবেকানন্দ থেকে, জগদীশচন্দ্র বোস থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, কাজী নজরুল ইসলাম থেকে, কত বড় বড় মনীষী এখান থেকে বেরিয়েছেন। আজকে গোটা ভারতবর্ষতে যত মনীষী আছেন তার মধ্যে দেখবেন আপনি 50% মনীষী হচ্ছে আমাদের পশ্চিমবাংলা, 50% বেশি। মোর দেন দ্যাট। এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র আমাদের পশ্চিমবাংলার লোক, রামকৃষ্ণ, বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বোস, কত বলবো, মানে গাদা গাদা গুচ্ছ গুচ্ছ নাম, তারা হচ্ছে বাঙালি, তারা সবাই। আজকে তোমরা হ্যাঁ যে বাঙালিদের উপরে বাইরে যে অত্যাচার করছো, একই জিনিস যদি এখানে করে কি হবে? এখানে 1.5 কোটি লোক আছে বাইরে, খুব অন্যায় করছে। আর এই 26-এর ভোটে আমার যে ব্যক্তিগত ধারণা, দেখুন অনেক অনেক কথা বলছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা 50টা সিট পাবে না। আমার ধারণা তারও অনেক কমে যাবে, আমার মনে হয় 30টা সিট পাবে না বিজেপি। এবার বোঝাটা হচ্ছে বইছে কি, এই যে 21 সালে বা 20 সালে বোধহয় ডিসেম্বরে উনি চেঞ্জ করেছিলেন শুভেন্দুবাবু। উনি চেঞ্জ করে শুভেন্দুবাবু ভালো লিডার ছিলেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই, ভালো লিডার। এখনো উনি তেড়ে পুড়ে রাজনীতিটা করেন, বরাবর এরকম অ্যাগ্রেসিভ রাজনীতি করছেন। তো কিন্তু
তিনি বিজেপির বোঝা না হয়ে যান। কারণ 26-এ যদি এই যে সিটটা, ওটা ওনার খুব একটা ফিয়ার সাইকোসিস ওনার মধ্যে কাজ করছে একটা দিকে। সবসময় একটা টেনশনে থাকেন, একটা স্ট্রেসের মধ্যে থাকেন। দেখেছেন, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সবসময় একটা স্ট্রেসের মধ্যে রয়েছে। হ্যাঁ। তাকে তখন কি করবে, যে বাবা তুমি এবার ঘাড় থেকে নামো তো, তুমি তো অনেকদিন ঘাড়ে তোমাকে নিয়ে ঘুরে বেড়ালাম, ওই বেতালার ইয়ে আছে না, কি বলে বেতালার, বলি এইসব, তো বয়স হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এইবার তুমি আমার ঘাড় থেকে নামো। তাকে তো অনেকদিন তোমাকে নিয়ে বয়ে বেড়ানো, অনেক সুযোগ দেওয়া হলো। যদি তোমার আসল জিনিস তো হচ্ছে গণতন্ত্রে মানুষ কার সঙ্গে আছে, মানুষ কাকে ভোট দিচ্ছে, সিট, এমএলএ সিট, এমপির সিট। দেখুন এই লোকটাও আপনাদের এই যে আপনার দিলীপ ঘোষ, সেই লোকটাও শিক্ষিত লোক নয়, কথাবার্তা দেখবেন। যাই হোক, কিন্তু 21 পর্যন্ত পার্টিটাকে, কিন্তু ও তো 19-এ অনেকটা সিট পেয়েছিল, 21 পর্যন্ত টেনেছিল, একটা জায়গায় নিয়ে গেছিল। এখন ওর থেকে তো রেজাল্ট এবার খারাপ হবেই হবে, আপনি লিখে নিতে পারেন আজকে ডেট দিয়ে। আমি তো পুলিশে চাকরি করেছি, ইন্টেলিজেন্সে আমি জোগাড় করেছি, খবর নিই বাই করি, আরো খারাপ রেজাল্ট হবে, মানে 30-এর নিচে নেমে যাবে। এখন তো গতবারে 7টা সিট পেয়েছিল, এখন বোধহয় ওই হাঁটতে হাঁটতে ওই 62-63 এরকম কিছু একটা আছে। এইবার কথা হলো যে 26-এ যদি 30-40-এর জায়গায় দাঁড়িয়ে যায় এসে, তখন কি আমার মনে হয় যে সেন্ট্রালের যারা নেতারা আছে তাকে শুভেন্দুকে ঘাড়ে বয়ে নিয়ে বেড়াবে? না, হ্যাঁ, একদম নয়, বেরোবে না, ঘাড় থেকে ফেলে দেবে। এই জন্য খুব স্ট্রেসের মধ্যে আছে। ও যদি বিজেপি ছেড়ে দেয় তাহলে ওকে কংগ্রেস নেবে না কোনোদিন। কারণ এই যে হিন্দু মুসলমান তৈরি করে নিজের একটা ইমেজ এমন তৈরি করেছে, ও মনে হয় খুব স্ট্রেসের মধ্যে আছে, বুঝতে পেরেছেন? ও নিজেও জিতবে কিনা আমার খুব সন্দেহ আছে। যদি নন্দীগ্রাম থেকে দেওয়া হয়, ও হেরে যাবে। আমি এর মধ্যে নন্দীগ্রাম ঘুরে এসেছিলাম, ওখানকার মানুষের পালস কিন্তু ওর বিরুদ্ধে, মানে বিরুদ্ধে আছে। তো আমার কথাই মনে হয় হেরে যাবে। আমাকে যদি সরকার বা আমাদের পার্টি বলে যে তুমি শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়াও, আমি কিন্তু দাঁড়াবো, যেখান থেকে বলবো দাঁড়াবো, ঠিক আছে? আমি দেখি কোথাকে দাঁড়ায়, আমাকে বললে পার্টি তো আমাদের কাছে পার্টি খুব ডিসিপ্লিন পার্টি, ঠিক আছে? এই শুভেন্দুবাবু যে এই যে আজকে হিন্দু মুসলিম করে এটা জিততে চাইছে, এবং আমি দেখছিলাম ডিভিডেন্ড দেবে না। বাংলাদেশি যারা ফলোয়ার্স আছে ওখানকার, তারা কমেন্ট করে যে ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখন নেই কিন্তু আর বাংলাদেশি। তারা বলছে যে বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু আমাদের ক্ষোভটা বেড়েছে ভারতের বিরুদ্ধে, ঠিক, এবং সেটা মোদি বা বিজেপির কারণ, ঠিক। কারণ তারা তো সবসময় পোলাইট দেখতে পাচ্ছি, তারা তো দেখতে পাচ্ছি একদম পাশের পড়শি দেশ আমাদের। আমাদের দেখবেন ফেসবুকের মধ্যে কে যে বাংলাদেশি, তো বোঝা যায় না কে যে বাংলাদেশি আছে আর কে কি আছে। আমরা সবসময় অনেক দেখে করিনি। আমার প্রায় 5,000 আমার বোধহয় ফ্রেন্ড আছে এবং প্রায় 20,000 ফলোয়ার্স আছে। তো আমি তো আর সবসময় দেখে আমার পক্ষে সম্ভব হয় না যে কে কি লিখছে, কমেন্ট করছে, যে বাংলাদেশিরা কোথাকার, আমি সময় হয় না। তো আমি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি থাকিও না, ফলো করি কিছু লোককে, দেখি যে কি খবর টবরগুলো আছে, আপডেটেড থাকার জন্য জাস্ট এগুলো কোথায় কি হচ্ছে। যাই হোক, আজকের মতো একটু শেষ করব। তবে মোটামুটি ইনি যা বললেন, মানে তাতে পরিষ্কার যে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার ভাষা, ধর্ম, কালচার, ইতিহাস, মনীষী, মানে তাদের যে পরম্পরা, সেটা কিন্তু বাংলা মানে সেই বাংলাকে ধ্বংস করতে পারবে না বিজেপি বা শুভেন্দু, এটা পরিষ্কার হয়েছে। এবং সিটের মোটামুটি 30-এর মধ্যেই থাকবে বলে আশা করছেন বিজেপির। তো এই শুভেন্দু অধিকারীকে ছেটে ফেলে দেবে এই 26-এর নির্বাচনের পরে, এটাও তিনি বলে দিলেন। ফলে এই বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন যদি থাকে সেগুলো কমেন্টে দেবেন, পরে এক সময় আবার আসবো, তখন সেই প্রশ্নগুলো। আজকে প্রথমবার, ওই জন্য খুব খোলামেলা, প্রশ্ন কম করেছি, আমি শুনেছি বেশি। এবার আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন। আমার চ্যানেল বং নিউজ লাইভ বাংলার মানে কি বলবো, একমাত্র মানে 100% পলিটিক্যাল চ্যানেল, মানে শুধু পলিটিক্স নিয়ে আলোচনা হয়। ফলে প্রত্যেকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ব্যস্ততার মধ্যে। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমরা একসঙ্গে থাকি, জুড়ে থাকি, হিন্দু মুসলমান নয়, মানুষ আমরা, এটাই সবাইকে মনে রাখতে হবে। আমাদের মধ্যে কেউ দলিত নয়, কেউ ছোট জাত নয়, কেউ বড় জাত নয়, কারোর সঙ্গে কোনো কন্টেস্ট নেই। প্রত্যেকেই মানুষ, তার কর্ম দিয়ে, তার শিক্ষা দিয়ে মানুষের পরিচয়। একটা মানুষের পরিচয় হোক তার শিক্ষার মাধ্যমে, তার রুচির মাধ্যমে, তার সংস্কৃতির মাধ্যমে, কখনোই জাত দিয়ে নয়। আর যাই হোক, জাত দিয়ে পরিচয়টা করবেন না, মানুষকে মানুষ হিসাবে দেখুন, আমি সেটুকু শুধু আবেদন করবো। ধন্যবাদ, নমস্কার।